হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে চতুর্থ অধ্যায়টি আছে ভারত সরকারের বিভাগসমূহ, এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব ভারতের বিচার বিভাগ সম্পর্কে। দেখো, তোমাদের এই চতুর্থ অধ্যায়ে কিন্তু আর কি আইন বিভাগ, শাসন বিভাগ আর বিচার বিভাগ এই তিনটি বিভাগ সম্পর্কে পড়তে হবে। তার মধ্যে আইন বিভাগ এবং শাসন বিভাগ এই দুটি কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে। যারা দেখোনি, প্লেলিস্টে কিন্তু সমস্ত ক্লাস করানো হয়েছে, তোমরা দেখতে পারো। দেখো, ভারতের বিচার বিভাগের মধ্যে তোমাদের পড়তে হবে চারটি টপিক। ঠিক আছে, চারটি টপিক পড়তে হবে। কি কি? ফার্স্ট হচ্ছে তোমাদের সুপ্রিম কোর্ট সম্পর্কে পড়তে হবে, সুপ্রিম কোর্ট। হাইকোর্ট সম্পর্কে পড়তে হবে। তারপরে ঠিক আছে, নেক্সট তোমাদের জনস্বার্থ মামলা। ঠিক আছে, জনস্বার্থ মামলা। আর তারপরে ক্রেতা সুরক্ষা আদালত। সুরক্ষা আদালত, এই চারটি টপিক কিন্তু তোমাদের আছে এই ভারতের বিচার বিভাগ থেকে। এগুলি পড়লেই তোমাদের এই চতুর্থ অধ্যায় শেষ হয়ে যাবে। আর আজকে কিন্তু এই চারটির মধ্যে একটাও আলোচনা করব না। আজকে শুধুমাত্র ভারতের বিচার বিভাগের ইন্ট্রোডাকশন। আজকে আলোচনা করব ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য কি এবং তার সঙ্গে কিছু ইম্পর্টেন্ট 2 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, আজকের ক্লাসটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের একটা বেস তৈরি হবে। দেখো, আমরা আজকের ক্লাসের পরে এই দুটি টপিক কিন্তু একটা ক্লাসে শেষ করে দেব। অর্থাৎ নেক্সট ক্লাসে, আজকের ক্লাসের পরের ক্লাসে কিন্তু আমরা সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট একটি ক্লাসে শেষ করে দেব। আর তারপরে ক্লাসে জনস্বার্থ মামলা আর ক্রেতা সুরক্ষা আদালত এই দুটি টপিক একটা ক্লাসে শেষ করে দেব। তাহলে এই ক্লাসের পরে আর দুটি ভিডিওতে তোমাদের চতুর্থ অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। নেক্সট দিন থেকে আমরা তারপরে শুরু করব হচ্ছে পঞ্চম অধ্যায়। ঠিক আছে, পঞ্চম আর ষষ্ঠ অধ্যায়টা শেষ হলেই তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। তাহলে আজকে যেটা আলোচনা করব, দেখো যে ভারতের যে বিচার বিভাগ, দেখো আইন বিভাগের কাজ হচ্ছে আইন তৈরি করা, আর সেই আইন অনুযায়ী শাসন বিভাগ কি করে থাকে, যে দেশকে শাসন করে থাকে অর্থাৎ পরিচালনা করে থাকে। আর বিচার বিভাগের কাজ কি? বিচার বিভাগের কাজ হচ্ছে সংবিধান এবং অন্যান্য যে আইন আছে সেগুলিকে মেনে ন্যায় বিচার প্রদান করা এবং সংবিধানের ব্যাখ্যা করা। ঠিক আছে, বিচার বিভাগ মানে কি? যেখানে আদালত সমূহ আছে, তাহলে আদালত কি করে থাকে? ন্যায় বিচার প্রদান করে থাকে, তাই না? তাহলে এটাই কাজ। তাহলে দেখো, ভারতের যে বিচার ব্যবস্থা এটা কিন্তু একটা অখণ্ড বিচার ব্যবস্থা। অখণ্ড অর্থাৎ সর্বোচ্চ, তোমরা একটা পিরামিডের সাহায্যে বোঝো যে আমাদের ভারতের সর্বোচ্চ আদালতের নাম কি? সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। তার নিচে আছে হাইকোর্ট। হাইকোর্ট। ঠিক আছে, আরো তারও নিচে আছে অধস্তন আদালত সমূহ। আদালত সমূহ, তোমাদের এই অধস্তন আদালত সমূহ সম্পর্কে জানতে হবে না। অধস্তন এটা তোমাদের নেই আর কি তোমাদের সিলেবাসে। ঠিক আছে, অধস্তন অর্থাৎ জেলার মধ্যে যে আদালত থাকে, ঠিক আছে, নগরের মধ্যে যে আদালত থাকে সেগুলির কথা বলা হচ্ছে। তাহলে সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট, আর তার নিচে আছে আর কি রাজ্যের মধ্যে থাকে হাইকোর্ট। তাহলে তোমাদের একটা প্রশ্ন, যে ভারতে টোটাল কতগুলি হাইকোর্ট আছে? মনে রাখবে যে 25টি, 25। ভারতে সর্বমোট 25টি কিন্তু হাইকোর্ট আছে। আর এখন যদি প্রশ্ন করি যে আমাদের পশ্চিমবঙ্গের হাইকোর্ট কোনটি, পশ্চিমবঙ্গ কোন হাইকোর্টের আন্ডারে পড়ে? মনে রাখবে কলকাতা হাইকোর্ট। আর কলকাতা হাইকোর্টের আন্ডারে কিন্তু পশ্চিমবঙ্গ পড়ে, আর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু পড়ে। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখবে। ভারতের টোটাল 25টি কিন্তু হাইকোর্ট আছে। এবার দেখবো যে ভারতের যে বিচার ব্যবস্থা আছে, ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম, এর বৈশিষ্ট্য, ফিচার্সগুলি কেমন। ঠিক আছে, এখন দেখো ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য অর্থাৎ ফিচার্স অফ ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম। ফার্স্ট দেখো যে অখণ্ড বিচার ব্যবস্থা, অর্থাৎ ভারতে কিন্তু অখণ্ড বিচার ব্যবস্থা বিদ্যমান। যদি তুমি আমেরিকাতে যাও, ইউএসএ, তোমরা জানো যে আমেরিকা কিন্তু 50টি রাজ্য মিলে গঠিত। ঠিক আছে, আমেরিকাতে টোটাল 50টি রাজ্য আছে। যেমন ভারতে 28টি রাজ্য আছে, এমন আমেরিকায় কিন্তু টোটাল 50টি রাজ্য মিলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা গঠিত। আর সেখানে কিন্তু 50টি রাজ্যের মধ্যে 50টি সুপ্রিম কোর্ট আছে। প্রত্যেকটা রাজ্যে একটা করে সুপ্রিম কোর্ট।
কিন্তু ভারতে কিন্তু এমন নয়। ভারতে কিন্তু সর্বোচ্চ আদালত একটাই, সেটা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট, আর তার নিচে আছে হাইকোর্ট, তারও নিচে আছে অধস্তন আদালত সমূহ। তাহলে সারা ভারতের জন্য যেহেতু একটাই সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তার জন্য ভারতে কিন্তু অখণ্ড বিচার ব্যবস্থা দেখা যায়, অর্থাৎ অখণ্ড অর্থাৎ খণ্ডিত না, প্রত্যেকটা রাজ্যের জন্য আলাদা আলাদা থাকবে এমন না। ঠিক আছে, নেক্সট হচ্ছে একই ধরনের দেওয়ানি ও ফৌজদারি আইন। তাহলে একই ধরনের কি কি আইন? দেওয়ানি আর ফৌজদারি আইন। এখন বলবে যে দেওয়ানি আইন কি আর ফৌজদারি আইনটা কি? দেখো, দেওয়ানি আইন মানে সিভিল লস, আর ফৌজদারি আইন অর্থাৎ ক্রিমিনাল লস, তার কথা বলা হচ্ছে এখানে। দেওয়ানি আইনের মধ্যে পড়ে ধরো কোনো স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া, সম্পত্তি নিয়ে কোনো ক্যাচাল হলো, সেই বিষয়ে যেই যেই আইনগুলি আছে সেগুলি দেওয়ানি আইনের মধ্যে পড়ে। ফৌজদারি আইন বলতে কোনো ক্রিমিনাল কেস, রেপ, মার্ডার, খুন, এইসব বিষয়ে যেই আইন কানুনগুলি আছে সেগুলি হচ্ছে ফৌজদারি আইন। তাহলে এই আইনগুলি কিন্তু একই ধরনের সারা ভারতে, এমন না যে পশ্চিমবঙ্গে আলাদা আলাদা দেওয়ানি আর ফৌজদারি আইন, মহারাষ্ট্রে আলাদা। সারা ভারতের 28টি রাজ্য অর্থাৎ সারা ভারতেই কিন্তু একই রকম আইন বিদ্যমান। এর জন্য ভারতের বিচার ব্যবস্থার এটা একটা বৈশিষ্ট্য যে আমাদের ভারতে কিন্তু প্রত্যেকটা রাজ্যে কিন্তু একই ধরনের ফৌজদারি এবং দেওয়ানি আইন বর্তমান। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার যে বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা। দেখো, একটা দেশে কিন্তু বিচার বিভাগ স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করলে সেটাই কিন্তু একটা দেশের জন্য ভালো। প্রত্যেক দেশেই বিচার বিভাগ যাতে নিরপেক্ষ এবং স্বাধীনভাবে কাজ করে সেটাই কিন্তু উচিত। বিচার বিভাগ যখন নিরপেক্ষ এবং স্বাধীনভাবে কাজ করতে পারবে তখনই কিন্তু একটা দেশের মধ্যে আর কি মানুষজন ন্যায় বিচার পাবে। তা না হলে কিন্তু আদালত সরকারের হয়ে কাজ করবে, তাই না? সরকারের পার্সিয়ালিটি করবে, নিরপেক্ষ থাকবে না, এমন কিন্তু হলে হবে না। ঠিক আছে, সবসময় বিচার বিভাগ কী করবে? যে সংবিধান এবং আইন মেনে নিরপেক্ষভাবে, এটা দেখবে না যে এই ব্যক্তি ধনী, এই ব্যক্তি গরিব, তাই না? এই ব্যক্তি সরকারের লোক, এই ব্যক্তি সাধারণ মানুষ। বিচার বিভাগ কিন্তু সেটা দেখবে না। বিচার বিভাগ সবসময় আইন দেখে, ঠিক আছে, আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী নিরপেক্ষভাবে এবং স্বাধীনভাবে কাজ করবে। তার উপর যাতে কারো প্রেশার না থাকে, ঠিক আছে, স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে সে কাজ করবে বিচার বিভাগ। আর তার জন্য কিন্তু ভারতের সংবিধানের মধ্যে কিছু নিয়ম আছে, অর্থাৎ আইন কানুন আছে। যে 1 নম্বর হচ্ছে, এটা কিন্তু তোমাদের 2 মার্কসের কোশ্চেন আসতে পারে, যে ভারতের বিচার ব্যবস্থার বা ভারতের বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষায় সংবিধানে কি কি প্রভিশন উল্লেখ আছে। ফার্স্ট বলা যায় যে ভারতে যে আদালতগুলি আছে সেই আদালতগুলি যে রায় প্রদান করে সেই রায় প্রদানের ক্ষেত্রে কিন্তু পার্লামেন্টের কাছে জবাবদিহি করতে হয় না, যুক্তি দিতে হয় না যে এই কারণে আমি এই রায়টা দিলাম। ঠিক আছে, বিচার বিভাগ স্বাধীনভাবে তার সেই রায় প্রদান করবে, এর জন্য তাকে পার্লামেন্টের কাছে জবাবদিহি করতে হবে না। নেক্সট হচ্ছে যে বিচার বিভাগের অর্থাৎ আদালতের যে জাজ থাকবে, বিচারপতিরা থাকবে, তাদের কিন্তু বেতন ভাতা এই সমস্ত কিছু সংবিধান কর্তৃক নির্ধারিত, আর সেটা কিন্তু কমানো যাবে না, ঠিক আছে না, হ্রাস করা যাবে না। আর যদি এটা প্রমাণিত হয় যে ভারতের বিচারপতিরা, কোনো একজন বিচারপতি তিনি সে কাজটা ভালো মতো করতে পারছে না, কাজ করতে অক্ষম বা কোনো অসদাচরণ করেছে, তার জন্য কিন্তু তার পদ থেকে সরানো যায়, কিন্তু একটা কঠিন প্রসেস সেটা। ঠিক আছে, এর জন্য কিন্তু এইভাবেই কিন্তু ভারতের বিচার বিভাগকে স্বাধীন এবং নিরপেক্ষতা প্রদান করা হয়। নেক্সট হচ্ছে ব্যয়বহুল। তাহলে ভারতে যদি কেউ ন্যায় বিচার পেতে চায় সেটা কিন্তু খুবই ব্যয়বহুল, কারণ প্রথমে মামলা দায়ের করা, সেখানে টাকা লাগবে। তারপরে কোনো একজন আইনজীবী, একজন উকিলকে হায়ার করলো, তাহলে সেই একজন উকিলকে তার কেস লড়ার জন্য অনেক টাকা দিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে অনেক খরচ। তারপরে সেই কেসটা, মামলাটা কতদিন চলবে। আর আমাদের ভারতে কিন্তু বিচার ব্যবস্থা এমনই যে তারিখের পর তারিখ দেবে, তারিখের পর তারিখ দেবে, কিন্তু মামলার নিষ্পত্তি খুব সহজে, খুব তাড়াতাড়ি হবে না। তাহলে এর জন্য কিন্তু যেহেতু ভারতের মধ্যে যে দরিদ্র মধ্যবিত্ত লোকেরা আছে, সেই দরিদ্র এবং মধ্যবিত্ত লোকেরা কিন্তু তাই এই এত যে ব্যয়বহুল ভারতে ন্যায় বিচার পাওয়া, তার জন্য কিন্তু লাস্ট পর্যন্ত কোনো দরিদ্র ব্যক্তি ন্যায় বিচার পায় না, এমনটা হয়, তাই না? নেক্সট হচ্ছে যে দীর্ঘ সময় সাপেক্ষ ব্যবস্থা। তাহলে ভারতের যে বিচার ব্যবস্থা তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে দীর্ঘ সময় সাপেক্ষ ব্যবস্থা। ভারতে যদি কেউ ন্যায় বিচার পেতে চায় তাহলে সেই যে প্রসেসটা, সেটা অনেক দীর্ঘ প্রসেস।
কারণ হচ্ছে ভারতে অনেক অনেক মামলা দায়ের করা হয়েছে। ভারতের জনসংখ্যা বলতে গেলে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি, তাহলে এত জনসংখ্যা, আর তার মধ্যে ভারতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এর উপরে অনেক কিন্তু কেস জমা পড়েছে। তাহলে এত মামলা, আর তার উপরে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যে আদালতগুলি আছে তার মধ্যে বিচারপতির সংখ্যা কম। তাহলে সেই বিচারপতির অভাব, অনেক মামলা পড়ে আছে, জমে আছে, তার জন্য কিন্তু দীর্ঘ সময় লাগে আর কি নিষ্পত্তি পেতে গেলে কোনো মামলার। তাহলে এটা একটা বৈশিষ্ট্য বলতে পারো ভারতের বিচার ব্যবস্থার। আর নেক্সট হচ্ছে বিচার বিভাগীয় সক্রিয়তা। তাহলে বিচার বিভাগীয় সক্রিয়তা কি? ভারতের বিচার ব্যবস্থার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বিচার বিভাগীয় সক্রিয়তা, অর্থাৎ জুডিশিয়াল অ্যাক্টিভিজম। দেখো, ভারতের যদি আইন বিভাগ বা শাসন বিভাগ যদি জনস্বার্থ রক্ষায় অক্ষম হয়, ঠিক আছে, জনস্বার্থ রক্ষিত হচ্ছে না, আর যদি ফেলিয়ার দেখা যায় সরকারের, তখন কিন্তু বিচার বিভাগ কী করতে পারে, যে জনস্বার্থ রক্ষার জন্য কিন্তু আর কি শাসন বিভাগ এবং আইন বিভাগের কাজে হস্তক্ষেপ করতে পারে, ঠিক আছে না? তাহলে তার দ্বারা কিন্তু মৌলিক অধিকার এগুলি রক্ষা করতে পারে। তাহলে এটাই হচ্ছে বিচার বিভাগের সক্রিয়তা, অর্থাৎ বিচার বিভাগ আইন বিভাগ এবং শাসন বিভাগের ওপরে হস্তক্ষেপ করে তাদের কাজে। তাহলে এই যে সক্রিয়তা, এটাকেই বোঝানো হয়। আর এবার তোমাদের একটা কোশ্চেন আসতে পারে ইম্পর্টেন্ট 2 মার্কসের, যে বিচার বিভাগীয় সমীক্ষা কি? এটা ছিল বিচার বিভাগীয় সক্রিয়তা, আর এটা হচ্ছে বিচার বিভাগীয় সমীক্ষা, অর্থাৎ জুডিশিয়াল রিভিউ। তাহলে জুডিশিয়াল রিভিউ বা বিচার বিভাগীয় সমীক্ষা কি? যে আইন বিভাগ যদি এমন কোনো আইন তৈরি করে যেটা অসাংবিধানিকভাবে তৈরি করা হয়েছে, তখন কিন্তু কি করতে পারে, যে ভারতের বিচার বিভাগ, ঠিক আছে না, ধরতে পারো সুপ্রিম কোর্ট, সেই আইনটাকে বাতিল করে দিতে পারে। তাহলে এই যে সুপ্রিম কোর্ট আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনকে বাতিল করে দিল, কিসের জন্য? যে সেই আইনটি আইন বিভাগ যে তৈরি করেছে সেটা অসাংবিধানিক, অর্থাৎ সেটা সাংবিধানিক নয়। আইন যখন তৈরি করবে পার্লামেন্ট, তখন কিন্তু সংবিধানকে মেনে আইন তৈরি করতে হবে, আর সেটা যদি না করে তাহলে বিচার বিভাগ কী করতে পারে, অর্থাৎ সুপ্রিম কোর্ট কী করতে পারে ভারতে, যে সেই আইনকে বাতিল করে দিতে পারে। তাহলে এই যে সুপ্রিম কোর্টের ক্ষমতা, এই ক্ষমতাটাকেই বলা হয় বিচার বিভাগীয় সমীক্ষা বা জুডিশিয়াল রিভিউ। মনে থাকবে? তাহলে আজকের জন্য এতটুকুই, আর পরের ক্লাসে আমরা আলোচনা করব সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট এটা সম্পর্কে, ঠিক আছে? আর তারপরের ক্লাসে জনস্বার্থ মামলা আর ক্রেতা সুরক্ষা আদালত। তাহলে আর নেক্সট 2টি ক্লাস হলেই তোমাদের 4র্থ অধ্যায়টি কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।